রাজকন্যা ষোড়শ বর্ষে পদার্পণ করবেন। তার জন্মোৎসব উপলক্ষে রাজ্যে বিপুল সাড়া পড়েছে। রাজা, রানী, সেনাপতি, পাত্র, মিত্র, প্রজাবৃন্দ সকলেই এই শুভ দিনটিকে সার্থক করবার আগ্রহে আকুল হয়ে উঠেছেন। গ্রামে গ্রামে, নগরে নগরে বসবে সভা। এই বিশেষ দিনের বৈশিষ্ট্যকে স্মরণীয় করে তুলতেই হবে। জয়ধ্বনি মুখরিত শোভাযাত্রার আয়োজন শেষ হবে সর্বত্র। বিচিত্র বর্ণদীপ্ত আলোকোৎসবের জল্পনা চলছে সারা দেশ জুড়ে। সুসজ্জিত হবে গ্রাম, অলঙ্কৃত হবে নগরী, নানা বর্ণের আলোক ছটায় উদ্ভাসিত হয়ে উঠবে 10 দিক। লক্ষ লক্ষ আতশবাজি মূর্ত করে তুলবে রাজকন্যার যৌবনশ্রীকে। ভুরি ভোজনের ব্যবস্থা হবে অমিত প্রাচুর্যে। দিন দুঃখীরা পাবে মিষ্টান্ন, পরিধেয়, পুরস্কার। সম্মানিত হবেন পূজনীয়গণ। সর্বশ্রেণীর পুরবাসীগণের অপরিমেয় আনন্দ লাভের আয়োজনে উন্মুক্ত থাকবে রাজকোষ। কবিরা রচনা করবেন কাব্য, চিত্রকর খুলে বসবেন রঙের পসরা। মুখরিত হয়ে উঠবে গায়কের কণ্ঠে সপ্তসুর, বাদকের কণ্ঠে বাদকের হস্তে বাদ্যযন্ত্র। কর্মশিল্পী, পথশিল্পী, আলোকশিল্পী, সভাশিল্পী আমন্ত্রিত হবেন সকলে। প্রতিভার উৎসবমুখ হবে অবারিত। অর্থসচিব আশ্বাস দিয়েছেন, উদ্দীপ্ত প্রতিভার মর্যাদা রক্ষিত হবে রাজকীয় বদান্যতার অকুণ্ঠিত ঔদার্যে। রাজকুমারীর জন্মদিনটি রূপে, রসে, রঙে সার্থক হয় যেন। রাজ অন্তপুরের একটি বিশেষ কক্ষে ছোট একটি মন্ত্রণা সভা বসেছে। রাজকন্যাকে সেদিন যে হার উপহার দেওয়া হবে, সভার আলোচ্য বিষয় তাই। রাজকবি ও রাজশিল্পী পরামর্শ করে ঠিক করেছেন, হারটি হবে সূর্যহার। 16টি সুবর্ণ সূর্য গাঁথা থাকবে 7 নড়ি রত্নহারে। রাজ্যের 16 জন বিখ্যাত কবি এই উপলক্ষে রচনা করবেন 16টি দ্বিপদী। সেগুলি লেখা থাকবে প্রত্যেকটি স্বর্ণ সূর্যের উপর বিচিত্র বর্ণ রত্ন অক্ষরে। নিযুক্ত হবেন 16 জন নিপুণ শিল্পী। প্রত্যেকে প্রস্তুত করবেন এক একটি স্বর্ণ সূর্য। মন্ত্রী বললেন, এত কাণ্ড এত অল্প সময়ের মধ্যে হয়ে উঠবে কি? মৃদুহাস্য করে উত্তর দিলেন অর্থসচিব, দক্ষিণার কার্পণ্য করব না আমরা, সম্ভব হবে নিশ্চয়ই। রাজকবি ও রাজশিল্পীর এ পরিকল্পনা সমর্থন করলেন সবাই। একটি বিষয় কেবল মতভেদ হলো দুজনের, হারের মধ্যমণি কি হবে। রাজকবির মতে হীরক নির্মিত একটি শঙ্খ হওয়া উচিত। রাজশিল্পীর মতে পদ্মরাগমণির তৈরি একটি পদ্ম হলেই বেশি মানাবে। ধৈর্য সহকারে উভয় পক্ষের যুক্তি শ্রবণ করে রাজা বললেন, রাজকন্যাকে জিজ্ঞাসা করুন, তার যা পছন্দ তাই হোক। রাজকন্যা ছিলেন সে সভায়, আনত নয়নে শুনছিলেন সব। পিতার কথায় আরক্তিম হয়ে উঠল তার কর্ণমূল। রাজকবি বললেন, আপনার কি ইচ্ছা বলুন রাজকন্যা। রাজশিল্পী বললেন, হ্যাঁ বলুন। ক্ষণকাল নীরব থেকে রাজকন্যা বললেন, আমার ইচ্ছে একটু অন্যরকম। কি বলুন? সমস্বরে বলে উঠলেন কবি ও শিল্পী। রাজকন্যা বললেন, আমার ইচ্ছে রত্ন না দিয়ে আমার বাগানের যে চাপা গাছটি আছে তারই একটি ফুল দুলিয়ে দেওয়া হোক মাঝখানে। এর জন্য প্রস্তুত ছিলেন না কেউ। কিছুক্ষণ নীরবতার পর রাজা শেষে বললেন, বেশ, তাই হোক। নির্দিষ্ট দিনে সমস্ত রাজ্য মেতে উঠল উৎসবে। নগরে গ্রামে জয়ধ্বনি মুখরিত শোভাযাত্রা বেরোল আনন্দ কলরবে। ভাট, বৈতালিক, গায়কগণ নিজেদের আতর উজাড় করে দিলেন বিবিধ বন্দনার বিচিত্র সুরে। তরুণে তরুণে বাজল নহবত, মণ্ডপে মণ্ডপে বসল সভা। নৃত্যপরা হলেন নর্তকী, অভিনয় করলেন নট, প্রশস্তি পাঠ করলেন পুরোহিত, ছন্দে ভাবে বিগলিত হলেন কবি। আনন্দধ্বনি করে উঠল অভাব মুক্ত দরিদ্রগণ। আশীর্বাদ বর্ষণ করলেন পূজনীয় বর্গ। পথে ঘাটে, নদীতে, প্রান্তরে, পর্বতে, সমুদ্রে মূর্ত হয়ে উঠল রাজৈ বর্ষের অনবদ্য মহিমা লীলা। সূর্যহারের প্রত্যেকটি সূর্য জলজল করে উঠল বিচিত্র শিল্পীদের অক্লান্ত চেষ্টায়। একটি জিনিস কিন্তু হলো না, চাঁপা ফুলটি ফুটল না। কারণ অর্থের লোভে বা প্রয়োজনের তাগিদে ফুল ফোটে না, ফোটে সময় হলে আপন খুশিতে। গভীর রাত্রি,
পূর্ণিমার আলোয় আকাশ বাতাস স্বপ্নাতুর, থেমে গেছে জনতার কোলাহল, নিষ্প্রভ হয়ে গেছে আড়ম্বর। ধীর মন্থর পদে রাজকুমারী এসে বসলেন চাপা গাছটির তলায়। অঙ্গে নেই অলঙ্কারের ঝনৎকার, সাধারণ কাপড় পরা সাধারণ মেয়ে যেন। রাজকন্যা ভিখারিনীর মতো এসে বসলেন গাছতলায়। ধীরে ধীরে মাথা নত হল, নিমিলিত হল আঁখি পল্লব। উদ্ভিদের নিগুড় সত্তার সঙ্গে নিজের সত্তাটি মেলাবার আকুল আগ্রহে স্তব করে দিলে তার বাইরের চাঞ্চল্যকে। স্তব হয়ে নত শিরে বসে রইলেন তিনি। অনেকক্ষণ কেটে গেল, কতক্ষণ তা খেয়াল নেই। টুপ করে উপর থেকে কি যেন পড়ল। চেয়ে দেখেন কোলের উপর পড়ে আছে একটি চাপা ফুল।